একটা 300 টাকার স্ট্যাম্পটা বললো যে আপনি পড়েন। তো আমি মনে করেছি আমার ব্যবসায়িক কোনো কাগজপত্র। আমি পড়ার পরে দেখলাম যে উনি সাথে সাথে আমাকে বলল যে আমি তোমাকে সময় দিচ্ছি, তুমি তাজিনকে ডিভোর্স করবা স্ট্রেইট, আমি আর কোনো কথা শুনতে চাই না তোমার। যাকে তাজিন আপনার বিজনেস একটা শোতে প্রেজেন্টার ছিল, আপনার সঙ্গে ওইখানেই পরিচয় এবং সেখান থেকে আপনারা প্রেম করে বিয়ে করেছেন আমি যতটুকু জানি। তারপরে কি হলো? অর্থাৎ আপনার স্ত্রীকে সালমান কিভাবে তার নজরে পড়লো বা কিভাবে কি হলো একটু জানতে চাই আপনার কাছ থেকে বিস্তারিত। আমরা তো খুব সফল ব্যবসায়ী ছিলাম, মানে আমার প্রত্যেকটা বিজনেসই খুব ভালো ছিল তখন। আমরা একটা এলপিজি বেসড একটা ইন্টিগ্রেটেড একটা প্রজেক্ট করি মংলাতে, খুলনাতে। তো সেই সময় ওই প্রজেক্টটা বাংলাদেশের একটা স্টেট অফ আর্ট একটা ফ্যাক্টরি ছিল। তো আমরা রূপালী ব্যাংক থেকে ফাইন্যান্স নিয়ে এই প্রজেক্টটা করি। তো তখন আরো কয়েকটা বাংলাদেশের অনেক বড় বড় কয়েকটা গ্রুপ লাইক ওরিয়ন, এসালোম, নাভানা, এরাও এই ধরনের ফ্যাক্টরিগুলো শুরু করে। তো আমরা এইটা ইউরোপিয়ান টার্কিতে করেছিলাম। আমার ব্যাংক লোন ছিল অত্যন্ত কম, এবং সেই সময় দেখা যায় আমার পরে যারা মেশিনপত্র নিয়ে আসছে, মংলা পোর্ট এবং এনবিআর সবার মেশিনপত্র খালাস করার থেকে বিরত ছিল। কারণ সবার এনবিআর এর কথা ছিল, মংলা পোর্ট অথরিটির কথা ছিল যে ইন্ডেক্স যে জায়গার থেকে, যে কোম্পানির থেকে মেশিনারিজ নিয়ে আসছে সেটার দাম যদি 36 কোটি টাকা হয়, আপনারা একই ক্যাপাসিটির মেশিন নিয়ে আসছেন, একই কোম্পানি, সুইডেনের একই কোম্পানি থেকে, আপনাদের মেশিন ভ্যালু কিভাবে 150, 200, 400, 500 কোটি টাকা হলো। তো এটা বেসিক্যালি সালমান এফ রহমান সাহেবের কানেও গেল যে আমরা খুব অল্প টাকা দিয়ে একটা খুব ভালো ফ্যাক্টরি করেছি। এবং ওইটা ওই এলাকায় মংলায়, আমি যে এলাকায় করেছি, সবাই হাসাহাসি করতো যে আমি যখন ফ্যাক্টরিটা শুরু করলাম যে এই ধরনের প্রত্যন্ত এলাকায় কোনো রাস্তা ছিল না, এই এত অল্প টাকা কিভাবে ফ্যাক্টরিটা হলো। তো তাজিনের সাথে যেহেতু সালমান সাহেবের 21 টিভি সূত্রেই একটা পরিচয় ছিল, তো উনি একসময় শুনে তাজিনের সাথে কমিউনিকেশন করে আমাদের ফ্যাক্টরিটা উনি ভিজিটে আসলো। উনি এবং উনার সাথে তৎকালীন বেক্সিমকো ফার্মার যিনি এমডি ছিলেন পাপন সাহেব, উনারা আসলেন। এসে দেখে বললো যে আউটস্ট্যান্ডিং, তুমি এত অল্প টাকায় এত সুন্দর একটা ফ্যাক্টরি করেছো এবং অল ইউরোপিয়ান টার্কি মেশিন। এরপরে একটু ওনার সাথে পারিবারিক ভাবে আমাদের একটু ভালো সম্পর্ক হলো। এরপরে আমি আরেকটা প্রজেক্ট করলাম পটুয়াখালীতে, কুয়াকাটায় একটা অত্যাধুনিক কোল্ড স্টোরেজ, ব্লক আইস। আমরা ইলিশ মাছটা ফ্রিজ করতাম এবং ব্লক আইস কৃষকের জেলেদের কাছে ব্লক আইস এবং তেল দিতাম। অ্যাগনেস্ট অফ দিস ওরা আমাদের ইলিশ মাছ যেটা ধরতো ন্যায্য মূল্যে ওরা আমাদের দিয়ে দিত। তো এই ধরনের 4-5টা আমি খুব ভালো তখন আমার প্রজেক্ট ছিল। তো সালমান সাহেব এগুলো ভিজিট করার পরে তখন যেটা বেসিক্যালি হয়েছিল, সালমান সাহেবকে কোনো ব্যাংক ফাইন্যান্স করতে ছিল না ওনার কিছু সমস্যার কারণে। তো উনি বারবার তাজিমকে ইনসিস্ট করছিল যে কোনোভাবে আমাদের এই বিজনেসে ঢুকা যায় কিনা। তো একটা সময় তাজিনের কথা হলো, বাবার বয়সী একটা লোক, তোমার বাবা যদি তোমার কাছে এইভাবে রিকোয়েস্ট করতো তুমি তো রিজেক্ট করতে পারতাম না, তুমি এইটা, তোমার বাবার বয়সী একটা লোক, আমরা আসি। তো সালমান সাহেব তখন খুব অত্যন্ত আন্তরিকভাবে বলল যে আমরা কখনোই পার্টনারশিপ বিজনেসে যাই না। তো আমি বললাম যে আপনার সম্পর্কে তো মার্কেটে অনেক ধরনের কথাবার্তা, আপনি বিজনেস নিয়ে নিবেন, ওভার বড় করবেন, 10 টাকার প্রজেক্ট 100 টাকা করে ফেলবেন। বললো না, এটা তোমার সাথে কোনোদিন কখনো কোনোভাবে হবে না। এইভাবেই বেসিক্যালি ওনার সাথে ব্যবসায়িকভাবে আমার পরিচয়টা শুরু হলো। এরপরে মূল সমস্যাটা হলো যখন আমরা রূপালী ব্যাংক থেকে লোনটাকে ন্যাশনাল ব্যাংক উনি নিয়ে গেলেন। ন্যাশনাল ব্যাংকে যখন উনি লোনটা নিয়ে গেলেন, তখন যে জিনিসটা হলো, আমি খুব প্রচন্ডভাবে আপত্তি করলাম যে আমাদের প্রজেক্ট ভ্যালু যেটা ছিল, একটা বিজনেস ফিজিবল হওয়ার জন্য যে পরিমাণ লোন দরকার
উনি লোনগুলো অনেক বেশি নেওয়া শুরু করলেন ব্যাংকগুলো থেকে। এবং তখন আসলে যেটা সত্যিকার অর্থ হয়েছে, সে সময় উনি এত প্রচন্ড রকম ক্ষমতার অধিকারী ছিল যে আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করেছি, বোর্ড মিটিং এ আমি বলেছি, আমি ওনার ছেলের সামনে, ওনার ভাইয়ের সামনে আমি চেষ্টা করেছি আমার ভয়েস রেজ করার জন্য যে আপনি এগুলো ঠিক করতেছেন, এগুলো ভুল করতেছেন। কারণ বিজনেসটা ফাইনালি কিন্তু এটা একটা লুজিং কনসার্ন হয়ে যাবে। ব্যাংক থেকে যখনই আপনি একটা ফিজিবল প্রজেক্টকে ওভার বরোইং করবেন, এটা কখনো আর ফিজিবল বিজনেসে থাকবে না। এই কয়েকটা বিজনেস নিয়ে ওনার শুরু হলো, ওনার সাথে আমার কনফ্লিক্ট। গ্লোবাল এলপিজি আরেকটা আমার ফ্যাক্টরি ছিল। তো গ্লোবাল এলপিজির ব্যাপারে আমার প্রচন্ড আপত্তি ছিল যে আমি 1 টাকাও ওভার বরোইং করবো না। কারণ দিন শেষে আপনার যে বয়স, আপনার যদি কিছু হয়, টোটাল লাইবিলিটি তো আমার উপরে চলে আসবে। আমি এটা কোনোভাবেই আমার পক্ষে সম্ভব না। তো উনি বললো যে তুমি তাজিনের নামে শেয়ার ট্রান্সফার করো। তাজিন তো আমার সাথে কমফোর্ট ফিল করছে, তোমার তো অনেক বিজনেস আছে, তোমার তো এগুলা কোনো সমস্যা না। তো আমি বললাম যে আপনি আমার ব্যাংক অ্যাডজাস্ট করে দেন, তাজিনের ব্যাংক অ্যাডজাস্ট করেন, আমরা আপনার সাথে বিজনেস করবো না। তো ওনার সাথে অলমোস্ট আমার একটা ফাইনাল ডিল হয়ে গেল যে উনি আমার ব্যাংক করবেন, এবং উনি অ্যাকর্ডিংলি আমার লাইবিলিটি গুলো উনি ব্যাংকে না দিয়ে উনি আমার শেয়ার গুলো, একটা কোম্পানির শেয়ার উনি টেক ওভার করে দিল। তা আমি দেখলাম যে এখন উনি অত্যন্ত প্রভাবশালী লোক, এইভাবে আমার একটা এক্সিট পয়েন্ট নেওয়া আমার জন্য বেটার। তো আমি তাজিনকে বললাম যে তাজিন, তুমিও তোমার কোনোভাবে ওয়ে নাই, তুমি একজন হাউস ওয়াইফ, আমি আমার শেয়ার গুলো তোমার নামে দিয়েছি, তুমি বিজনেসে আসো নাই, বিজনেস এরিনাটা ডিফারেন্ট। তো তুমি এটা, আমি যখনই তাজিনের শেয়ার গুলো সালমান সাহেবকে বললাম যে আপনি এটাও সেটেল করে ফেলেন, কারণ আমার গুলশানের বাড়ি অনেক কষ্ট করে, কারণ আপনি কনক ভাই আমাকে দেখেছেন, আমি অনেক কষ্ট করে এই বিজনেস গুলো আমি শুরু করেছি। আমার বিয়ের পরের একদম খুব রক্ত ঘাম করা পয়সায় গুলশানের বাড়িটা। তো আমি তাজিনের নামে এই বাড়িটা আমরা বিয়ের পরে একরকম মানে উপহারের মতো তাজিনকে আমি এটা গিফট করি। হঠাৎ আমি শুনতে পারলাম যে এই বাড়িটা তাজিন মর্টগেজ করেছে আইএফআইসি ব্যাংকে, সালমান সাহেবের আরেকটা প্রজেক্টের অ্যাগনেস্টে। তো খুব নর্মালি তো আমার রিয়াক্ট করার কথা, আমি সেইভাবেই রিয়াক্ট করি। হয়তো আমার ব্যবহারটা একটু ছিল, একটু আমি কর্কশ ভাবেই হয়তো বলেছি। কারণ আপনি কনক ভাই, আমার কনজুগাল লাইফে তাজিনের সাথে 10 বছর সম্পর্ক ছিল। তাজিন কখনো বলতে পারবে না আমি কখনো মানে একটু জোরে কথা বলেছি ওর সাথে বা খারাপ ব্যবহার করেছে। আমাদের 10 বছরের বিয়ের সময় ভিতরে তাজিনের অনেক ক্ষোভ ছিল আমার প্রতি, যে হাজবেন্ড ওয়াইফের অনেক সময় ঝগড়া হয়, মনোমালিন্য হয়, তোমার সাথে আমার কোনো উপায় নাই ঝগড়া করার। তো হঠাৎ এর ভিতরে একদিন সালমান সাহেব উনার অফিসে আমাকে ডাকলো। এর ভিতরে কিন্তু সালমান সাহেবের সাথে আমার যেটা হয়েছে, আমার প্রচন্ড রকম সমস্যা হয়েছে, কিন্তু এটা অফিসের ভিতরে, বোর্ড মিটিং এর ভিতরে। উনার একজন গ্রুপ ডিরেক্টর ছিলেন সেই সময়, উনিও সালমান সাহেবকে বলেছে যে মুনির তো সম্ভবত ভদ্রলোকের নাম আজমল কবির, উনার গ্রুপ ডিরেক্টর, যে আপনি মুনির ঠিক কথা বলছে, আপনি এগুলো করতেছেন। এবং আমি কিন্তু যেটা হয়েছে, আমি এক পর্যায়ে বিরক্ত হয়ে বলছি যে আপনি নামাজ পড়ার দরকারটা কি আপনার? আপনি নামাজও পড়তেছেন, মিথ্যা কথাও বলতেছেন, আপনি ব্যবসায়িক কাজগুলো ঠিক করতেছেন না। তো হঠাৎ এর ভিতরে উনি একদিন আমাকে ডাকলো। এখন যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বার কাউন্সিলের জেনারেল সেক্রেটারি, শাহ মঞ্জুর ভদ্রলোকের নাম, উনি সালমান সাহেবের পার্সোনাল লয়ার। উনি উপস্থিত ছিলেন। তো উনি আমাকে একটা 300 টাকার স্ট্যাম্পটা বললো যে আপনি পড়েন। তো আমি মনে করেছি আমার ব্যবসায়িক কোনো কাগজপত্র। আমি পড়ার পরে দেখলাম যে উনি সাথে সাথে আমাকে বলল যে আমি তোমাকে সময় দিচ্ছি, তুমি তাজিনকে ডিভোর্স করবা স্ট্রেইট, আমি আর কোনো কথা শুনতে চাই না তোমার অনেক বেয়াদবি, আপনি তো জানেন উনি বাংলা একটু ভেঙে ভেঙে বলে, তোমার অনেক বেয়াদবি, তোমার অনেক উদ্ধত্তপনা আমি সহ্য করেছি,
নো ওয়ে, তুমি এখন এই মুহূর্তে তোমার বাসার থেকে বের হয়ে যাবা, কারণ বাড়িটা এখন তোমার না, এটা আইএফআইসি ব্যাংকে মর্টগেজ করা তোমার বাড়ি, আর বাড়ি তোমার হলো তাজিনের নামে। এখন তুমি স্ট্রেইট হয়ে বের হয়ে যাবা। আহ, এর ভিতরে তো আমি বললাম যে দেখেন, আমার সাথে যদি আমার কোনো সমস্যা থাকে, পার্সোনাল সমস্যা থাকে, আমার ফ্যামিলি আছে, তাজিনের ফ্যামিলি আছে, কারণ তাজিনের বাবা মা কিন্তু বিয়ের পরে আমার বাসায় তাজিনের বাবা মাকে আমি রাখতাম, তাজিনের ভাইও আমার বাসায় থাকতো। আমি আসলে আমার শিক্ষা, আমার ফ্যামিলির যে ব্যাকগ্রাউন্ড, কাউকে অসম্মান করা বা কাউকে ছোট করার মন মানসিকতা আমার ফ্যামিলি আমাকে দেয়নি, আমি ওইভাবে গ্রুমড হইনি। তো আমি আসলে আমি কেউ কাছে বলতেও পারছি না যে আমি সালমান এফ রহমানের এগনেস্টে আমি কিছু বলবো, এটা বিশ্বাসযোগ্য না। জি, এটা কেউ বিশ্বাস করবে না। উনার বয়স, উনার সামাজিক অবস্থান, আমি তো এই গুরুত্বের বিষয়টা আসার পরে আপনি কি তাজিনের সঙ্গে কথা বললেন? এই তাজিন কি বলে বা তার ইয়ে কি? তাজিম যেটা করলো ওই দিনই, আমি আমি ওমরা হজ করার জন্য আমি আমার অফিসের আমার যিনি ব্যক্তিগত সহকারী ছিল, আমি তাকে নিয়ে ওমরা হজ করতে যাই। না, আমার কাছে মনে হয়েছিল কোনো একটা সমস্যা হতে পারে, তো আমি চিন্তা করছি খুব নর্মালি যে আল্লাহর ঘরে কান্নাকাটি করলে, রসুল করিম সাল্লাহ ইসলামের রজা মোবারকে কান্নাকাটি করলে হয়তো এই সমস্যাগুলোর থেকে আমি ওভারকাম করতে পারবো। তো আহ, এর আগে যেটা হয়েছে, 1 মাস আগে আমার গুলশানের বাসাটা তাজিন বলল যে আমরা ইন্টেরিয়র করব, আমরা পাশে আরেকটা ফ্ল্যাটে যাই, এর ভিতরে আমরা বাসাটা ইন্টেরিয়র কাজ কমপ্লিট করে ফেলবো। আমি বললাম ওকে। আমরা আমার বাসা ছিল 123 নম্বর রোডে 37 নম্বর বাড়িতে, 124 নম্বর রোডে আমরা একটা ফ্ল্যাটে ওই সময় আমরা শিফট হই। শিফট হওয়ার পরে ওই বাসার থেকে আমি ওমরা করতে যাই। ওমরা করার পরে আসে, নর্মালি আমি এয়ারপোর্টে গেলে তাজিন আমাকে নিয়ে আসতো, আমার অফিসের লোক সহ। তো আমার যারা সিকিউরিটি ছিল সেই সময় দেখলাম যে তাদের মনটা একটু ভার। আমি বললাম যে আপনার ম্যাডাম বললো, ম্যাডাম আসে না। আমি বাসায় যাওয়ার পরে দেখলাম যে খুব তাড়াহুড়া করে চলে যাওয়ার, ওর জাস্ট অর্নামেন্ট গুলো, আর ওই বাসায় আমাদের কোনো বেশি ফার্নিচারও ছিল না, আমরা জাস্ট কিছু সময়ের জন্য ওই বাসায় 124 নম্বর রোডের বাসায় উঠেছিলাম। তো 124 নম্বর রোডে তাজিনের কোনো কিছুই, মানে ওর পার্সোনাল জিনিসগুলা, স্টাফ গুলো নিয়ে গেছে। তো আমি মোবাইলে ফোন দিলাম, মোবাইলে ও পিক করতেছিল না। ওর মাকে আমি ফোন দিলাম, ওর মা বললো হ্যাঁ তোমার হয়তো তোমার সাথে খারাপ, ওর একটু রাগ করেছে, 1-2 দিন পরে চলে আসবে, তুমি এটা নিয়ে টেনশন করো না। তার ঠিক আমি আসার ঠিক 1 থেকে 2 ঘন্টা পরে সালমান এফ রহমান সাহেব আমাকে ফোন দেয়। ফোন দিয়ে উনি বলেন যে আমি যেটা বললাম, শাহ মঞ্জুর সহ সুপ্রিম কোর্টের সম্ভবত উনি সাধারণ সম্পাদক এখন, বললো যে এই 300 টাকার স্ট্যাম্পটা করেন। তো ওই জায়গায় আমি তখন দেখলাম যে ওনারা খুব প্রচন্ড ভাবে মানে কিছু একটা করবেন। আর সালমান এফ রহমান সাহেব খুব শর্ট টেম্পার্ড লোক, হঠাৎ করে উত্তেজিত হয়ে যান। এই জিনিসটা আমি জানতাম, আমি কাছ থেকে দেখেছি উনি ওনার স্টাফদের সাথে, মানুষের সাথে বা ব্যবসায়ীদের সাথে কিরকম খারাপ ব্যবহার করে। তো আমি বললাম যে আমি যদি এই ধরনের কিছু হয়, এটা তাজিনের ফ্যামিলির আমাকে বলতে হবে, তাজিনের আমাকে বলতে হবে। আমি সাহস নিয়েই বলেছি আমি এটাই সিগনেচার করব না, কোনোভাবেই আমি করব না। আর ওই জায়গায় একটা কন্ডিশন ছিল যে আমি তাজিনের এগনেস্টে সোশ্যাল মিডিয়া বা কোনো পত্রিকায় কোনো স্টেটমেন্ট দিতে পারবো না। আমি তাজিনের নামে যেসব শেয়ার ট্রান্সফার করেছি সেগুলো আমি রিক্লেম করতে পারবো না। আর সবচেয়ে ভয়াবহ যেটা ছিল, আমার ছেলের সাথে আমার অ্যাটাচমেন্টটা অত্যন্ত, মানে ও আমার কাছেই রাত্রে থাকতো, মানে ওর জগৎটা আমাকে নিয়েই ছিল। আমার ছেলের আমি কাস্টডি যেতে পারবো না, মানে এটা আমি, মানে পৃথিবীর কোথাও আছে কিনা, আমি যদি পৃথিবীর সবচেয়ে খারাপ একজন বাবা হই, আমি যদি খুব নিকৃষ্ট একজন মানুষ হই, আমার ছেলের রাইটস থেকে তো কেউ পারে না এটা।